তো আজকে আমরা তোমাদের ভেক্টর রাশি হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন, কি কি শর্ত হইলে একটা রাশি ভেক্টর হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ভেক্টর রাশি হওয়ার যে শর্ত, ভেক্টর রাশি হওয়ার শর্ত হচ্ছে তিনটি। শর্ত তিনটি। তিনটি শর্ত কি কি? এক, তার মান থাকতে হবে। দুই, তার দিক থাকতে হবে। তিন, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। ভেক্টর যোগের নিয়ম মানতে হবে কোনো রাশি ভেক্টর হওয়ার জন্য। তিনটা শর্ত। তো ভাইয়া, মান থাকা এবং দিক থাকা এই জিনিসটা তো না হয় বুঝতে পারছি, ভেক্টর যোগের নিয়মটা বুঝলাম না। ভেক্টর যোগের নিয়ম মানে হচ্ছে যোগের জ্যামিতিক নিয়ম মানতে হবে। জ্যামিতিক নিয়ম মানতে হবে। ভাইয়া, জ্যামিতিক নিয়ম জিনিসটাও বুঝতে পারলাম না। তাহলে জ্যামিতিক নিয়মটা কি? ধরো, রহিম নামে একটা ছেলে, রহিম এই বিন্দু থেকে এই দিকে সরণ হয়েছে তার 5 মিটার বা 4 মিটার। ধরো সরণ হয়েছে কত মিটার? 4 মিটার। এবং এখান থেকে আবার এদিকে গেছে সে, মানে এখান থেকে এখানে গেল, তারপর এখানে গেল, 3 মিটার সরণ হয়েছে। কত মিটার সরণ হয়েছে? 3 মিটার। তো রহিমের লব্ধি সরণ কত বা মোট সরণ কত? মানে কি, সরণ তো একটা ভেক্টর রাশি, এই সরণের লব্ধি নিতে চাচ্ছি আমরা। লব্ধি মানে যোগফল। তো আলটিমেটলি মানে যোগ করতে চাচ্ছি সরণ দুইটাকে। তো সরণ দুইটাকে যোগ করলে লব্ধি যে সরণটা হবে, তো সেই সরণটা কত? আসলে লব্ধি সরণটা হবে আসলে এইটা, এই যে এই মানটা। এই মানটা কিন্তু এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে জ্যামিতিক নিয়মে বের করতে হবে। জ্যামিতিক নিয়মে কি হবে? 4² + 3², তার উপরে কি রুট, মানে 5 মিটার। লোকটা সরণ আসলে, বা এই রহিম নামে ছেলেটার সরণ আসলে কিন্তু কি 5 মিটার। তুমি যদি বলো সরণ আসলে 4 + 3 = 7 মিটার, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝতেছো? এই যে জ্যামিতিক নিয়ম মানতেছে সরণ, তাই সরণ কি রাশি? ভেক্টর রাশি। এখন এটা কি নিয়ম? এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম। বীজগাণিতিক নিয়ম যেসব রাশি মানে যোগের ক্ষেত্রে, তারা আলটিমেটলি কি রাশি না? ভেক্টর রাশি না। বলতে পারো ভাই, এই যে এইটাকে সরণ বললেন, এটা তো ঠিক বুঝলাম না। এই যে এখান থেকে এতটুকু কেন সরণ হলো? দেখো, সরণের সংজ্ঞা যেটা, সরণের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর দুটি অবস্থানের সর্বনিম্ন অবস্থানের সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। তাহলে এই রহিমের দুইটা অবস্থান কোনটা? এটা একটা, এটা একটা। এটা সর্বনিম্ন দূরত্ব কি এটা? না। সর্বনিম্ন দূরত্ব কোনটা? এইটা। এখান থেকে সরাসরি সরণ রেখা টানলে যেটা হবে সেটাই সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা? এটা যেহেতু, তাহলে এই সরণের এইটার মান বা এই ডিস্টেন্সটাই হচ্ছে কি আলটিমেটলি সরণের মান। এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সাহায্য নিয়েছি। তো আসো, এই যে জিনিসটা যেহেতু জানলাম, এটার সাহায্যে আমরা এখন তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি না সেটা দেখি। আমরা বলছিলাম গতদিন বা গত ক্লাসে যে তোমার তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি না, 2.01 যে লেকচারটা আছে আমাদের সেখানে। তো তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি না? তড়িৎ প্রবাহ কেন ভেক্টর নয়? দেখো, তড়িৎ প্রবাহ ভেক্টর না হওয়ার কারণ হচ্ছে, তুমি ধরো এটা একটা তার, এটা আরেকটা তার এখানে সংযুক্ত হচ্ছে। এই তার দিয়ে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার, এই তার দিয়ে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার। এইখান দিয়ে যে তারটা যাবে, এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তুমি বলো তো? কত যাবে? 5 অ্যাম্পিয়ার। কমন সেন্স, তাই তো? 5 অ্যাম্পিয়ার। তার মানে দেখো তো, এই যে এখানে কোনো জ্যামিতিক নিয়ম মানছে তড়িৎ প্রবাহের লব্ধি নির্ণয় করতে গিয়ে? এই যে দুইটা তড়িৎ প্রবাহ, তাদের লব্ধি কত? জ্যামিতিক নিয়ম মানছে, লব্ধি 5। বীজগাণিতিক নিয়ম মানছে, সরাসরি যোগ। 2 আর 3 যোগ করলে কি হচ্ছে? 5। তাহলে কি নিয়ম মানছে? বীজগাণিতিক নিয়ম। তাইলে জ্যামিতিক নিয়ম কিন্তু মানছে না, কোনো ধরনের জ্যামিতিক রুলস, এদের মধ্যবর্তী কোণ, এগুলো কোনো কিছু কি আসছে? যেমনটা একটু আগে রহিমের সরণের ক্ষেত্রে আসছিল, আসে না। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহের মান আর দিক দুইটাই আছে, কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানে জ্যামিতিক নিয়ম মানতেছে না যেহেতু, তাই তড়িৎ প্রবাহ কি রাশি না? ভেক্টর রাশি না। তাহলে কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি আমরা বলবো, কিন্তু আমরা কি বলছিলাম, এটা প্রকৃতপক্ষে কি রাশি? টেনসর রাশি। এই হচ্ছে বিষয়। সেম ভাবে এরকম কিছু রাশি আরো হতে পারে, যেমন চাপ। চাপ কেন ভেক্টর রাশি না? তাহলে দেখো তো, চাপ, চাপের সংজ্ঞাটা আমরা কি জানি? একক ক্ষেত্রফলে লম্বভাবে
প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। তাহলে চাপের যে সূত্র সেটা হচ্ছে কি P = F/A। বল ভেক্টর রাশি, চাপও ভেক্টর রাশি যদি ধরি, যে বল যদি ভেক্টর হয় তাহলে চাপও কি ভেক্টর। আর তড়িৎ ক্ষেত্রফলটা অবশ্যই কি স্কেলার রাশি। এখানে ক্ষেত্রফল নিয়ে কন্ট্রোভার্সি বলতে কি ক্ষেত্রফল নিয়ে মানে ক্ষেত্রফল এক এক সময় এক এক রকম আচরণ করে। একবার ভেক্টরের মতো আচরণ করে, আরেকবার স্কেলারের মতো আচরণ করে। এখানে ক্ষেত্রফল কোনোভাবেই কি হতে পারবে না, ভেক্টর হতে পারবে না, কারণ দুইটা ভেক্টরের কখনো ভাগফল হওয়া সম্ভব না। এফ একটা ভেক্টর, এও যদি একটা ভেক্টর হয় তাহলে তাদের ভাগফল হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে এ এখানে অবশ্যই কি রাশি? স্কেলার। এখানে ক্ষেত্রফল স্কেলার হিসেবে আচরণ করবে। ক্ষেত্রফল কখন কখন তোমার ভেক্টরের মতো আচরণ করে? এটা ধরো হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, ফ্লাক্স নির্ণয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল কি ভেক্টরের মতো আচরণ করবে। ভাইয়া ফ্লাক্স কি জিনিস, এগুলো পরে আলোচনা করবো। ক্ষেত্রফল কখন কখন ভেক্টরের মতো আচরণ করে সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। সামনের ক্লাস যদি আমরা এক্সটেন্ড করি অন্যান্য চ্যাপ্টারে, সেই ক্ষেত্রে তখন আলোচনা করা যাবে। কিন্তু ক্ষেত্রফল ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কেলারের মতোই কি আচরণ করে। তো এখানে ক্ষেত্রফলটা স্কেলার। তাহলে আমরা যদি চাপকে ভেক্টর ধরি তাহলে বলের দিক কি হবে? কি চাপের দিক হওয়া উচিত। তাহলে বল যদি এখানে লম্বভাবে দাও, এটা একটা তল ধরো, এই তলে ক্ষেত্রফল এ, এখানে এফ বল দিছো, তাহলে এই যে বল যেদিকে, চাপ কিন্তু এদিকেই হওয়া উচিত। হওয়া উচিত না? ধরো এখন এইখানে বল যেদিকে, এইদিকেই চাপ হচ্ছে, কিন্তু ব্যাপারটার কিছু ব্যতিক্রমও আছে। বল যদি এখানে তুমি এই তলে কোনাকুনি দাও, এই যে লম্বের সাথে কত থেটা কোণে দাও, তাহলে এইবার কিন্তু বলের দিক হচ্ছে এদিকে, চাপের দিক কিন্তু আর এদিকে না। সেক্ষেত্রে কিন্তু লম্বভাবে প্রযুক্ত বলেরই ব্যাপার আসবে। তাহলে এই চাপের এই বরাবর যে উপাংশটা আছে সেটা কিন্তু কাজে লাগবে। উপাংশ কি সামনে দেখবো। তো এই চাপের এই যে এই বরাবর চাপ মানে বল, এইটা কোন থেটা হইলে এটাও কি থেটা, তাহলে এফ এর এই বরাবর উপাংশ এটা হবে এফ কস থেটা। তাহলে এফ কস থেটাটা কাজে লাগবে, এফ কস থেটাটা কাজে লাগবে। উপাংশ কি জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এফ কস থেটা। তো আলটিমেটলি দেখো তো বল যেদিকে সেদিকে কি চাপের মান বের করার জন্য কাজে লাগছে কি না? বলের চাপের মানের জন্য বলের কোন দিকটা লাগছে? এখানে উলম্ব উপাংশটা লাগছে, লম্ব বরাবর যে উপাংশটা আছে সেটা। তার মানে বল যেদিকেই সেদিকেই চাপের দিক হচ্ছে, এরকম না। তাইলে আলটিমেটলি কি চাপ কি আলটিমেটলি এই যে ভেক্টরের উপর নির্ভর করতেছে? করতেছে না কিন্তু। তাহলে চাপ এই জন্য কি ভেক্টর না। তো আলটিমেটলি এছাড়াও আরেকটা উদাহরণ তোমাকে দিতে পারি। দেখো ধরো এখানে একটা পিস্টন আছে, পিস্টন, এই পিস্টন দ্বারা এটা একটা ধরো আমাদের বিকার। এই বিকারের মধ্যে ধরো এখানে একটা বস্তু আছে, এটা দ্বারা তুমি নিচের দিকে লম্ব বরাবর বল দিছো, চাপ এদিকে দিছো। তো চাপ যদি দাও পানির মধ্যে চাপ বাড়বে, এটা পানি আছে এখানে, এখানে কি আছে? পানি আছে। পানির মধ্যে কি চাপ বাড়বে না? এই চাপ এই বলের উপর পড়বে না? এই বলের উপর যে চাপটা পড়বে সেটা কি শুধুমাত্র উপর থেকে এসে পড়বে? না, চাপ কিন্তু সব দিক থেকে সমানভাবে কি লাভ করবে। এখানে এই সব দিক থেকে সমানভাবেই কি লাভ করছে। তাহলে বল যেদিকে দিছো সেদিকে কি চাপ হয়েছে? না। তাহলে এই বলের দিকের উপর কি চাপের দিক নির্ভর করতেছে? নির্ভর করতেছে না। এই জন্য চাপ কি রাশি না, স্কেলার রাশি না। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না হও সামনে আমরা আরো যদি আলোচনা করার করব। আমরা মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়েছি, ঠিক আছে। তো আশা করা যায় তোমাদের ক্লিয়ারেন্স আসছে। এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ কিভাবে করা হয়? দুইভাবে ভেক্টর রাশির প্রকাশ করা যেতে পারে। ভেক্টর রাশির প্রকাশ, এক জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশির প্রকাশ কেমন হবে? জ্যামিতিক উপায়ে প্রকাশটা দেখো, জ্যামিতিক উপায়ে প্রকাশটা এরকম হবে। এরকম একটা তীর চিহ্নের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা হয়। এই তীর চিহ্নের এই মাথাটা, এটাকে বলা হয় মাথা। এই মাথা হচ্ছে মাথা, বা এটার আরেকটা নাম হচ্ছে কি মাথা বা শীর্ষবিন্দু। এই মাথা বা শীর্ষবিন্দুটা কি বোঝাবে? এটা দিক বোঝাবে। এটা কি বোঝাবে? দিক বোঝায়। দিক বোঝায়। মাথা বা শীর্ষবিন্দু কি বোঝায়? দিক বোঝায়। আর এইটাকে, এই বিন্দুটাকে আমরা বলছি লেজ। লেজ বা পাদবিন্দু। লেজ বা পাদবিন্দু, ঠিক আছে। আর এইখানে যে অংশটুকু আছে, এই মাঝখানে বাকি অংশ, এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত অংশটুকু, এটাকে বলা হয় বডির দৈর্ঘ্য। এটাকে কি বলা হয়? ভেক্টরের বডির দৈর্ঘ্য। বডির দৈর্ঘ্য কি বোঝায়? এটা মান বোঝাবে। এটা কি বোঝায়? মান।
কোনো ভেক্টরের মান কত সেটা ধারণা পাওয়া যায় বডির দৈর্ঘ্য থেকে, মানে যে ভেক্টরটা বড় তার বডির দৈর্ঘ্য কি হবে, বড় হবে। মানে ব্যাপারটা এরকম, ধরো এটা একটা 5 নিউটন বলের একটা ভেক্টর, এটা যেমন বড়, যদি 3 নিউটন বলের ভেক্টর রাখো তাহলে এটা হচ্ছে অবশ্যই কি একটা হবে ছোট। তো মান বোঝায় মানে এমন না যে 5 নিউটন মানে এখানে 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটা রেখা টানতে হবে, অথবা কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা টানতে হবে, এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে ভেক্টরটা বড় সেই ভেক্টরটার বডির দৈর্ঘ্যটা কি হবে, বড় হবে। আর তুমি এইটা আইকা বলতেছো এটা 1 নিউটন, এটা হবে না, ঠিক আছে? কারণ উপরেরটা 5 নিউটন, তাহলে এটা 1 নিউটন হয় কিভাবে? 1 নিউটনটা অবশ্যই 3 নিউটনের চেয়েও কি হইতে হবে, ছোট হইতে হবে। এই আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? তো এটা গেল আমাদের হচ্ছে কি জ্যামিতিক উপায়ে প্রকাশটা। আর চিহ্নের মাধ্যমে প্রকাশ কিভাবে করবো আমরা, আরেকটা উপায় যেটা, সেটা হচ্ছে চিহ্নের মাধ্যমে প্রকাশ। চিহ্নের মাধ্যমে প্রকাশ কিভাবে করব আমরা, তাহলে দেখো এই যে একটা ভেক্টর, ধরো ভেক্টরের নাম এ, এই এর উপর তীর চিহ্ন দিলে সেটা কি বোঝা যাবে, একটা ভেক্টর। এর উপরে যদি শুধু একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও, এটা দ্বারা কি বোঝাবে, ভেক্টর। এর নিচে যদি একটা দাগ দাও সেটা দ্বারা কি বোঝা যাবে, একটা ভেক্টর বোঝা যাবে। একে যদি তুমি গাঢ় করে দাও, এরকম বোল্ড করা থাকে, ঠিক আছে, একে যদি তুমি কি করে দাও, এরকম গাঢ় করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ভেক্টর হয়ে যাবে, বোল্ড, বোল্ড করা এটা, হ্যাঁ। ধরো এই যে এখানে গাঢ়, এটাকে বোল্ড করা বলে, ঠিক আছে। তাহলে এটা দ্বারা কি বোঝাবে, ভেক্টর বোঝাবে। বইগুলোতে আমরা এরকম ধরনের চিহ্ন দেখতে পাবো, তার মানে এবং এইরকম যদি ছোট হাতের এর উপর এরকম চিহ্ন থাকে, এটাও একটা ভেক্টর বোঝাবে, তবে এটা একটা বিশেষ ভেক্টর, একক ভেক্টর। একক ভেক্টরও আমরা জানবো। তো যাই হোক, প্রকাশগুলো এরকম পদ্ধতিতে হতে পারে, মোটামুটি এগুলো জানলেই আমাদের এনাফ। তো তার মানে ওভারঅল একসাথে যদি তুমি লেখো তাহলে এরকম দেখা যাবে যে এটা একটা ভেক্টর যদি দাও, এটা ধরো বি ভেক্টর, তো বি ভেক্টর দ্বারা কি বুঝলা তুমি, যে বি ভেক্টরের দিক কোন দিক, এই দিক, কারণ তীর চিহ্নটা কোন দিকে, এই দিকে, এবং এই ভেক্টরটার নাম কি, ভি, বি। আর এইদিকে যদি এরকম দাও, এটা পি ধরো, তাহলে এইখানে আসলে একটা ভেক্টর আছে কি, পি। এই পি এর দিক কোন দিক, এই দিক। এই যে ওভারঅল এটাই হচ্ছে প্রকাশ, একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য সিস্টেম এটাই, যে একটা রেখা থাকবে, রশ্মি থাকবে, রশ্মি, এই যে উপরে একটা রশ্মি আর একটা চিহ্ন থাকবে সাথে, চিহ্ন দ্বারা কি বোঝাবে, নাম, যে এটার নাম হচ্ছে পি। আর দিক কোন দিক, এদিকে, দিকটা বোঝাবে এই তীর চিহ্নটা। বলতে পারো ভাই পি এর উপরে তো তীর চিহ্ন দিকে এদিকে দিছে, ভাই পি এর উপর তীর চিহ্নের দিক কি, দিক নির্ণয়, দিক নির্দেশ করবে না। দিক নির্দেশ করবে কোনটা, এই যে রশ্মির যে দিকটা আছে সেটাই কি নির্দেশ করবে, দিক নির্দেশ করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই হলো বিষয় আমাদের ভেক্টর রাশির প্রকাশটা। ভেক্টর রাশির মান, ভেক্টর রাশির মান কিভাবে আমরা প্রকাশ করব, দেখো ভেক্টর রাশির মান, দেখো ধরো একটা ভেক্টর রাশির নাম হচ্ছে এ, এই এর দুই পাশে যদি একটা মডুলাস চিহ্ন দিয়ে বোঝাই, মডুলাস চিহ্ন দিই, মডুলাস চিহ্ন না, একটা এই মডুলাস চিহ্ন দিলে এটা দ্বারা কি বোঝাবে, এ ভেক্টরের মান বোঝাবে। এটা দ্বারা কি বোঝাবে, এ ভেক্টরের মান বোঝায়, এ ভেক্টরের কি বোঝায়, মান বোঝায়। অথবা শুধু এ যদি থাকে ভেক্টরের মধ্যে, ভেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, ভেক্টর নিয়ে পড়াশোনা করছো, এখানে শুধু এ আছে, তাহলে বোঝা যাবে এখানে একটা এ ভেক্টর আছে, এবং এটা দ্বারাও কি বোঝাবে, এ ভেক্টরের মান বোঝাবে, মান বোঝায়। তার মানে ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের দুই পাশে তুমি এরকম মডুলাস চিহ্ন দিয়ে লিখছো 10, কি বুঝলাম, আবারও কি বুঝলে, এটাতে বুঝতে হবে যে এই ভেক্টরটার দিক এই দিক, এবং এই ভেক্টরের মান কত, 10। তুমি শুধু এইভাবে লিখে 10 লিখতে পারো না, এটা কোনো কিছু কি মিন করে না, কারণ এখানে যেটা একটা ভেক্টর রাশি আর 10 হচ্ছে স্কেলার রাশি, এখন তুমি ভেক্টর আর স্কেলার সমান বলছো, এটা হবে না, ঠিক আছে? তো এখানে এই জন্য মডুলাস দিতে হবে। মডুলাস দিলে কি বোঝাবে, যে এটা স্কেলার হয়ে যাবে, যেটা মান বোঝাচ্ছে, এখন শুধু কি বোঝাচ্ছে, মান। অথবা শুধু তুমি এ লিখে বলতে পারো 10, তার মানে কি বোঝাবে, এখানে একটা ভেক্টর আছে, এই যে তীর চিহ্ন দ্বারা বুঝতেছে ভেক্টর আছে, রশ্মি দ্বারা বুঝতেছে ভেক্টর আছে, আর ভেক্টরের মান কত, 10। এই হলো বিষয়। মান প্রকাশ করার জন্য কি আমাদের দুই পাশে মডুলাস দিতে হবে, অথবা কি করতে হবে আমাদের, এই যে শুধু তীর চিহ্ন বাদ দিয়ে কি শুধু অক্ষরটা লিখতে হবে। এই হলো বিষয়।